ভোট টাকা দিয়ে কেনা যাবে, টাকা দিয়ে ভোট কেনা যাবে। এটা কীরকম না শুনতে? যেটা মনে করেন একজন নির্বাচনে দাঁড়াইল, তো নির্বাচনের সে ক্যান্ডিডেট, সে আপনাকে প্রতিশ্রুতি দেবে যে আমি উন্নয়ন করব, আর আপনি সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা ভোট দিবেন। দেখবেন কার প্রতিশ্রুতি ভালো, কার প্রতিশ্রুতি আপনার পছন্দ, তারা আপনি ভোট দেবেন। প্রতিশ্রুতির উপর নির্ভর করে ভোট দেওয়ার সিস্টেম আমাদের। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে যারা ভোট দিলেন, সে নির্বাচন করার পরে, নির্বাচিত হওয়ার পরে সে আর কথা রাখতেছে না। তো এই জন্য বললাম যে ভোট বিক্রি করা যাবে। আধুনিক বিশ্বে, উন্নত বিশ্বে, মানে আমেরিকায়, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে নির্বাচন করতে হলে যে নির্বাচন করে কিংবা যে দলটা নির্বাচন করে, তারা নির্বাচনের জন্য টাকা সংগ্রহ করে, ফান্ড তৈরি করে, সেই ফান্ড থেকে নির্বাচনী ব্যয় করে। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যাদের ফান্ড বেশি সংগৃহীত হয় তারাই নির্বাচিত হয়, কিংবা যে লোকটা ওই পার্টির নির্বাচনের জন্য বেশি তহবিল সংগ্রহ করে দিতে পারে, তাকেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করা হয়। আমাদের এই যে আমেরিকায় একজন নারী, তিনি কমলা হ্যারিস, ভারতীয় বংশোদ্ভূত, আর সে মনোনীত হয়েছে আমেরিকার যে প্রেসিডেন্ট। তার বয়স হয়ে গেছে অনেক, কিন্তু সে খুব ঝানু পলিটিশিয়ান। শুধুমাত্র বয়সের কারণে সে নির্বাচন থেকে সরে গেছে এবং কমলা হ্যারিসকে দল থেকে মনোনীত করছে। এবং দেখা গেছে যে এই কমলা হ্যারিস মনোনীত হওয়ার পরে দলের যে ইলেকশন ফান্ডের যে টাকা সংগ্রহ, সেখানে সেই টাকার পরিমাণ অনেক বেড়ে গেছে। অর্থাৎ তাদের এই আইনটাও খুব অনেক দিনের পুরনো, যে নির্বাচনের তহবিল সংগ্রহ করা। কিন্তু যদি তারা এখন এই আইনটাকে করতে চাইতো, তাহলে হয়তো, কিংবা যদি তারা আরও একটু অগ্রসর চিন্তা করতো, মানে গণতন্ত্রের সর্বশেষ ধাপটা চিন্তা করতো, তাহলে তারা এই সংগ্রহটা করে তারা বিভিন্ন প্রচার কাজে ব্যবহার করে, ফেস্টুন, ব্যানার, টেলিভিশন বিজ্ঞাপন ক্ষেত্রে। কিন্তু এই টাকাটা দিয়ে যদি ভোট কেনার ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু সেভাবে আইনটা করা যেত। এখন আমেরিকার যদি এই বিষয়ে চিন্তা করে, তারা নিশ্চয়ই এই পর্যন্ত চিন্তা করবে যে ভোট দিবে যে, সে ভোটটা বিক্রি করতে পারবে। আর আরেকটা ব্যাপার, ভোট হবে হচ্ছে মোবাইলে। আজকে আমরা হাজার হাজার টাকা লেনদেন করি মোবাইলে, হাজার হাজার না, লাখ লাখ, কোটি কোটি, কিংবা প্রয়োজনীয় যত অর্থই হোক আমরা মোবাইলে লেনদেন করতে পারি। মোবাইলের অবশ্যই এই নেট সিস্টেমের বিশ্বাসযোগ্যতা আছে। বিভিন্ন অত্যন্ত ভালো অ্যাপস তৈরি করতে হবে রাষ্ট্রীয়ভাবে, সেই অ্যাপসের মাধ্যমে ভোটার ভোট দেবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে প্রত্যেকের কাছে তো মোবাইল নেই, প্রত্যেকের কাছে তো টাচ মোবাইল নেই। বিষয়টা ওইরকম যে যেভাবে সে টাকা তোলে, এভাবে সে ভোটও দিতে পারবে। অ্যাপসটা এরকম সহজ করতে হবে। আর নির্বাচন তো খুব সহজ হবে এক্ষেত্রে। খুবই অল্প কয়েকজন মাত্র লোক লাগবে, বিশেষজ্ঞ ধরনের কয়েকজন লোক লাগবে, কয়েকজন কম্পিউটার অপারেটর লাগবে, হাই রেজুলেশনের কিছু কম্পিউটার লাগবে। এর মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব। তাহলে এই দুটো যুক্তি কিন্তু অলরেডি হয়ে গেল।
এক নম্বর ছিল হলো যে ভোট টাকা দিয়ে বিক্রি করা যাবে, 2 নম্বর হলো ভোট দিতে হবে মোবাইলের মাধ্যমে। খুব সহজ সমাধান এটি নির্বাচনের ক্ষেত্রে। তো যদি ওই পর্যায়ের চিন্তা এই অগ্রসর চিন্তা নাও করতে পারে বর্তমান সময়ের নীতি নির্ধারকরা, আইন যারা করে তারা, সেক্ষেত্রে মোবাইলে ভোটের বিষয়টা অবশ্যই চিন্তা করা উচিত। এখন ভোট দেওয়ার জন্য প্রতি বুথে একটা করে ল্যাপটপ রাখা কিংবা একটা করে ট্যাব রাখার চাইতে ওইখানে তো প্রত্যেকের হাতেই তো মোবাইল আছে। ওই যে মানি সেন্টার থেকে, লোড সেন্টার থেকে দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাজারে, হাটে ঘাটে লক্ষ লক্ষ মোবাইল রিচার্জের দোকান আছে। এরকম কোনো দোকান থেকে মোবাইল দিয়ে ভোট দিতে পারবে। এটা খুব সহজ, এটা যে খুব কঠিনের জন্য খুব ট্রেনিং লাগবে বিষয়টা এরকম না। আর ওই যে টাকা দিয়ে যে ভোট কেনা যাবে বললাম, এটা একটু বেশি করে একটু আলোচনা করার দাবি রাখে। টাকা দিয়ে ভোট দিতে গেলে তো সবাই তাহলে তাকে জেনে গেল যে কে কত টাকা দিয়ে ভোট দিল না। এখানে যে ভোটার থাকবে তার একটা সুবিধা থাকবে, যে নির্বাচনে দাঁড়াবে তার জন্য বিষয়টা একটু অসুবিধা হবে, কিন্তু যে ভোটার থাকবে তার জন্য সুবিধা হলো যে সে ভোটটা বিক্রি করবে গোপনে, সে একাধিক ক্যান্ডিডেটের কাছে বিক্রি করতে পারত। এইখানে গণতন্ত্র হলো সে টাকা নেবে সবার কাছ থেকে, কিন্তু এর মধ্যে যাকে তার পছন্দ হয় তাকে সে ভোট দেবে। তাহলে বিষয়টা গোপন থাকার অবকাশ থাকে, এবং এইভাবেও এই ভোটের এই সিস্টেমটা করা যেতে পারে। তাহলে যে আধুনিক রাষ্ট্রের যে ভোট সিস্টেমটা আছে, সেই ভোট সিস্টেমটা এটাকে সহজ পদ্ধতিতে নিয়ে আসা যায়, এবং আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে ভোটের সিস্টেমটা মোবাইলের মাধ্যমেই হবে। তো কিন্তু বিষয়টার ভিতরে তো রাজনীতি আছে, সারা পৃথিবীতেই তো রাজনীতি আছে। তো রাজনীতি থাকার কারণে এই সহজ সরল প্রয়োগ বিষয়গুলো রাজনীতিবিদরা তাদের স্বার্থের কারণে কিংবা বিভিন্ন কারণে এটা তারা হয়তো গ্রহণ করতে একটু গড়িমসি করবে, কিংবা এত উপরের চিন্তা করতেই পারবে না। আর গণতন্ত্র তো যে কথাটা বললাম, যে সবাই তো জানে এগুলো, যে অল দি পিপুল, বাই দি পিপুল, ফর দি পিপুল, এর একটা ব্যাপার আছে। কিন্তু এর যে মৌলিক যে ধারণাটা, সেই ধারণাটাকে যদি বোঝা যায় তাহলে বোঝা যাবে যে আসলে ভোট টাকা দিয়ে বিক্রি করা, কেনাবেচা করা সম্ভব। আপনি ভোট নির্বাচন করার জন্য ফান্ড সংগ্রহ করতেছেন, কিন্তু ফান্ডটা তো সে জনগণের জন্যই তো করতেছেন, তো জনগণকে দিয়ে দিলেই হয়, এবং ওই জনগণকে দেওয়া যায় এই পরিমাণের ফান্ডই সংগ্রহ করতে হবে। এবং উন্নয়ন যে কর্মকাণ্ডর কথা বলা হয়, সেই উন্নয়ন কর্মকাণ্ড জনগণই করতে পারবে। তারপর সে ট্যাক্স ঠিকমতো দিতে পারবে, ভোট ঠিকমতো দিবে, যেহেতু সে টাকা পাবে। আর ভোট দেওয়া থাকবে বাধ্যতামূলক, সরকার থেকেও রেভিনিউ তাকে টাকা দেবে, যে ভোট উপস্থিত হবে সেটা অবশ্যই টাকা পাবে। টাকার তো রাষ্ট্রীয় টাকার তো আর কোন ব্যাপার না, রাষ্ট্রীয় টাকাটা তো ডলার না, রাষ্ট্রীয় টাকাটা তো কাগজের টাকা। এটা একটা হিসাবের মধ্যে রাখতে হবে। ডলার তো আপনাকে হিসাব করতে হবে, একটা আন্তর্জাতিক ব্যাপার আছে। তারপরেও যে রাষ্ট্রীয় টাকা বলি যে সবাই এইভাবে দিয়ে দিতে হবে তা না, শুধু নির্বাচনের ক্ষেত্রে এই বিধিটাকে অ্যাপ্লাই করতে হবে। এটা পৃথিবীতে এখন পর্যন্ত কেউ করে নেই। আমি এটাকে ভাবছি, আমি এটাকে অনেক অনেক অনেকবার ভাবছি। আমার কাছে এটাকে সরলভাবে, যেটা আমি বললাম, আরও কিছু তাত্ত্বিক গবেষকদের কিছু গবেষণা কিংবা আমার নিজেরও কিছু পর্যবেক্ষণ এগুলো দেওয়া সম্ভব, কিন্তু এই সম্ভব হবে আরও দু একটা ভিডিও করার পরে, যখন এই আমার কথাগুলো বলতে বলতে যারা এই শ্রোতা, তাদেরও একটা, তারা তো অনেক জ্ঞানী, কিন্তু আমার সম্পর্কে তো তাদের জ্ঞান খুব একটা নাই। এই জন্য আমার কথা শুনতে শুনতে, এই বক্তৃতা শুনতে শুনতে একটা পর্যায়ে জ্ঞানের এমন একটা জায়গায় আমি যেখানে আছি, সেটা হয়তো খুব বড় কোনো জায়গা না, কিন্তু আমি যেখানে আছি ওইখানে যেতে পারবেন যারা আমার বক্তৃতা শুনবেন। এই জন্য ধীরে ধীরে আমি গণতন্ত্রের ওই বিষয়টাকেও বলবো, কিন্তু আমার এই বিষয়টাকে বুঝতে পারবেন কীভাবে? জ্ঞান দিয়ে। জ্ঞান কী জিনিস?
জ্ঞান তো দেখা যায় না, জ্ঞান কোনো স্থাবর বিষয় নয়। জ্ঞান একটা এমন একটা জিনিস, এই যে আমি টেবিলের সামনে কথা বলতেছি, টেবিলের পরে আহ, অনেক কিছুই আছে, যেমন পানি আছে, পানি খেয়ে নিই। তারপরে মোবাইল আছে, চার্জার আছে, তারপরে খাতা আছে, কাগজ আছে, কলম আছে, বই আছে, চশমা আছে, রুমাল আছে, টিস্যু আছে, প্যাড আছে, কলম আছে, তো অনেক অনেক কিছু আছে। তো এই যে অনেক কিছু আছে, এটা তো অনেক কিছু দিয়ে বলতে গেলে একটু বড় বড় হবে, ছোট করে হয়তো আমি বলি এখানে একটা কলম আছে। তো এই কলমটা যে আছে, এই কলমটার কি কি জিনিস? এটা একটা কলম, এটা একটা বাস্তবতা। কলম দিয়ে কি হয়? কলম দিয়ে লেখা হয়, কলম দিয়ে লেখা হয় বা আঁকা হয়। এই যে ধারণাটা, এর সাথে যে বাস্তবতাটা, কি, কেন, এর কাজ কি, এই বাস্তবতাটা উপলব্ধি করার যে সৎ সিদ্ধান্ত, সেটা হচ্ছে জ্ঞান। সৎ সিদ্ধান্ত কেন? কারণ এই এই জ্ঞানটার মধ্যে আবার একটু মিথ্যা ঢুকে যেতে পারে। যেমন অনেক প্রশ্ন জাগ্রত হতে পারে যে কলম আছে, তো কলমের মধ্যে কালি আছে নাকি? না। আবার অনেক সময় কলম টর্চ লাইট হয়, কলম কলম কি লেখার কলম নাকি এরকম। তো এর যে যেটা সর্বজন বিদিত এবং সর্বজন গ্রহণযোগ্য, বাস্তবভাবে সত্য এবং প্রমাণিত এবং অন্য যুক্তি দ্বারা খণ্ডিত নয়, এমন বিষয় হচ্ছে জ্ঞান। এই জ্ঞানের এই কলম সম্পর্কে আবার আমি সাধারণভাবে জানি, কিংবা সাধারণ মানুষ সাধারণভাবে জানে, কিন্তু এই কলমের একটা উচ্চতর জ্ঞান আছে, যে এই কলম দিয়ে খুব সুন্দর করে ছবি আঁকা যায়, ওই কলম দিয়ে হাতের লেখা অনেক সুন্দর করা যায়, ওই কলম দিয়ে দলিল লেখা হয়, ওই কলম দিয়ে বিচারের রায় লেখা হয়। যাই হোক, তো ওই যে কলমের যে ব্যবহারটা, এই ব্যবহারটা যে সর্বোচ্চ সুন্দর করতে পারে, তার ওই জ্ঞানটা প্রজ্ঞায় গিয়ে হাজির হয়, প্রজ্ঞা পারমিতা যেটাকে বলা হয়। সরলভাবে এই হচ্ছে জ্ঞান। তো আমি আমার সম্পর্কে তো যারা এই আমার কথাগুলো শুনে, খুব বেশি ভিডিও আমি সাধারণত লোড দিই না। আমি অনেক ভিডিও করি। এই যে ছাত্র আন্দোলন গেল, একটা বিপ্লব সংগঠিত হলো ছাত্রদের আহ্বানে, ছাত্র জনতার সংগ্রামে। দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার নিয়ে অনেক কথা আছে, অনেক কথা বলা যাবে। এমনিতে আমার ব্যক্তিগত জীবনটা এরকম যে আমার জীবনটা আমি যদি দেখি তাহলে দেখব যে এই রাষ্ট্রের যতগুলো সরকার আমার এই বুদ্ধিমত্তায় আসছে, মানে আমার জানা মতে, আমার ভোট দেওয়ার অবকাশ মতে যে সরকারগুলো আমি পেয়েছি মতামত প্রকাশ করার মতো, সেক্ষেত্রে দেখা গেছে যে আমি অলওয়েজ সরকার বিরোধী লোক। আমি আজ পর্যন্ত আমার বুদ্ধি হওয়ার পরে কোনো সরকারেরই আমি পক্ষে ছিলাম না, কোনো সরকারই আমাকে সন্তুষ্ট করতে পারেনি, এগুলো পরিষ্কার সত্যি কথা। তো এই জন্যে আমার একটা অবস্থান আছে সরকার বিরোধী, যার জন্য আমি ওই সরকারি সুযোগ সুবিধাও নিতে পারি না, নেইও না, এটা আমার ক্যারেক্টারও না। তো এইসব যে নতুন সরকার গঠন হলো, এটা একটা আশ্চর্যের একটা বিষয় আছে এখানে, সেটা হলো যে এখানে বেশ কয়েকজন লোক আছে 80-র উপরে বয়স, একজনের বয়স তো 85+। তো হয়তো কোনো কারণ আছে, তাকে বিশেষ কোনো কারণে হয়তো নিচ্ছে, অ্যাটর্নি জেনারেল হয়তো ছিলেন তিনি, কিন্তু 85 বছর বয়সে একটি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া গণতন্ত্র আর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া সম্পদ,
আর রাজনৈতিক বিভেদ, এই বিভেদের মধ্যে অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য, দুর্নীতি, পুলিশ, মিলিটারি, র্যাব, যত পদের যত সমস্যা আছে সবগুলো সমস্যা একীভূত হয়ে যখন 3 দিন পর্যন্ত রাষ্ট্র ছিল কোনো শাসক ছাড়া, পুলিশ তার দায়িত্বভার ত্যাগ করছে। যারা একটু বড় তারা বিদেশে পালিয়ে গেছে। একেবারে যিনি প্রধানমন্ত্রী তিনি তো চলে গেছেন ইন্ডিয়াতে। তাহলে তার আর যারা অনুসারী ছিল, তার যারা সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল, সব জায়গায় তো ইউনিয়ন আছে। তো ওই লেভেলে সব চলে গেছে, গা ঢাকা দিছে, কেউ কেউ বিদেশে চলে গেছে। আর ওরা তো অনেক টাকার মালিক, প্রত্যেকেই বিশাল বিশাল টাকার মালিক। তো এখানে এই একটা এরকম একটা বিদেশি যেখানে ঋণ, পার্শ্ববর্তী বর্ডারগুলোতে অশান্তি, তারপর পার্বত্য অঞ্চলে চরম অশান্তি, ধর্মীয় বিভেদ, ধর্মীয় শৃঙ্খলতা, এর মধ্যে 85 বছর বয়সের কয়েকজন মানুষ তারা রাষ্ট্রের জন্য কি ভালো করতে পারবে এইটা আমি বলতে পারি না। এর আগে গত ভিডিওটাতে আমি খুব স্পষ্ট কিছু কথা বলছি, যে ভিডিওটা করছি, কিন্তু সেই ভিডিওটা আমি তো ডাউনলোড দিতে পারি না। চিন্তা করতেছি যে আজকে ভিডিওটা ডাউনলোড দেবো, এই জন্য অনেক কিছু বলা যাবে না, অনেক কিছু। কিন্তু অতি বয়স্ক লোক, ওই যে যেটা বলতেছিলাম যে কমলা হ্যারিস কী জন্য পেল, কারণ বর্তমান যে প্রেসিডেন্ট তার বয়স মানে বেশি, 85-87 বছর বয়স। সে কথা বলতে ভুল করে, স্বাভাবিক ব্যাপার, ভুল করবেই তো, কারণ 85 বছর বয়স বর্তমান বিশ্বের মানুষের জন্য খুব সুস্থ থাকা খুব কঠিন একটা ব্যাপার। তবুও তাদের চিন্তা বিষয় আছে, এগুলো দেখার বিষয়, এগুলো দেখি সামনে কী করে। এদের মধ্যে খুব তরুণও আছে, 2-3 জন সমাজকর্মী আছে। সমাজকর্মীদের নিয়ে কোনো কথা নেই। সমাজকর্মী যারা আছে তারা হয়তো বর্তমান ভালো অবস্থায় আছে, একসময় সমাজের জন্য খুব কাজ টাজ করছে। এখন বিদেশি অর্থায়নে কিংবা নিজের যোগ্যতা বলেই বিভিন্ন জায়গায় বক্তৃতা বিবৃতি দিয়ে, সেমিনার সিম্পোজিয়াম করে, বিভিন্ন গবেষণা করে, তাত্ত্বিক নৃতাত্ত্বিক জ্ঞান অর্জন করেছে। জলবায়ু বৃক্ষরোপণ, তারপরে বায়ু দূষণ, তারপরে দারিদ্র্য বিমোচন, তারপর স্যানিটেশন, তারপর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কাজে তাদের অংশগ্রহণ ছিল, তাদের অনেক জ্ঞান। তাদের কয়েকজনকে নিচ্ছে, এটাও ভালো হয়েছে। আবার এর মধ্যে আছে যারা আওয়ামী লীগ সরকার ছিল, মোটামুটি এখানে যারা চাকরিজীবী, সিভিল বাইরে যারা চাকরি করে, তারা অবশ্যই কখনো না কখনো আওয়ামী লীগের গুণগান করেছে। এটা তারা নিরপেক্ষ কিংবা ধর্মনিরপেক্ষ কিংবা বস্তুত সত্যবাদী এমন ভাবার কোনো অবকাশ নেই। তবে তাদের নিয়ে স্বপ্ন দেখা যেতে পারে। আমার রাজনৈতিক কোনো কথা বলতে চাই না, বিশেষ করে আমার এই ভিডিওগুলো তো বক বক টাইপ ভিডিও, এগুলোর নাম আমি বলি বক বক টাইপ ভিডিও। মানে কথা বলতে থাকি, যারা দেখতে পাচ্ছেন যে একটানা ভিডিও করতেছি, যে এখানে আমি কিছু কোনো দেখে বা প্রিপারেশন নিয়ে এখানে আসিনি যে সেই অনুযায়ী কথা বলবো, সেই লেভেলে কথা বলবো। যার জন্য কথাগুলো একটু এলোমেলো হবে। কথা বলতেছিলাম গণতন্ত্র নিয়ে। আমাদের ভোট বাণিজ্য হয়, তো সেই ভোট বাণিজ্যের মূলোৎপাটন করা যায় কীভাবে। টাকার খেলা হয়, তো টাকার খেলা হলে টাকাটাকেই যদি আইনসম্মত করে দেওয়া হয়, তাহলে ভোটারদের জন্য খুব সুবিধা হয়, রাষ্ট্রের জন্য সুবিধা হয়, যারা সমাজের উন্নয়ন কর্ম করতে চায় তাদের জন্য সুবিধা হয়। তারা বৈধ অবৈধ যেভাবে হোক, হয়তো তার প্রয়োজনের চাইতে অতিরিক্ত আয় আছে তার, কিংবা তার অনেক সম্পদ আছে, এরকম তো পৃথিবীতে মানুষ তো আছেই, আমাদের দেশে না শুধু, সারা পৃথিবীতেই। আমাদের কোনো কোনো মানুষ আছে যারা সমাজের জন্য উপকার করতে চায়। তো সেই উপকার করার লোকজন নিয়ে তো রাজনীতি করবে, এটাই তো হচ্ছে মূল আমাদের গণতন্ত্রের ধারণা। তাই যদি হয় তাহলে তারা বিনিয়োগ করুক, তারা যারা যারা ভোটার তাদেরকে তারা পয়সা দিক। 3জন ক্যান্ডিডেট 1জন ভোটারকে পয়সা দেবে। এই 3জন ক্যান্ডিডেটই ভোটারকে পয়সা দেবে, আর এই পয়সাদের বিষয়টা থাকবে গোপন। পয়সাদের বিষয়টা থাকবে গোপন, কিন্তু পয়সা দেওয়াটা থাকবে বৈধ।
পয়সা দেওয়াটা থাকবে বৈধ। তাহলে পরেই যে ভোটার সে ভোটের যে দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি তার দেওয়া ছিল, এই প্রতিশ্রুতি দিতে হবে না, সে আগেই ভোটারের উন্নয়ন করবে। তো এর এর কিছু যে খারাপ দিকও পাওয়া যাবে, সেগুলো সেগুলো ওই আলোচনা করে সেই খারাপ দিকগুলোকে পরিহার করতে হবে, আর সেইগুলোর জন্য আবার আইন করতে হবে। ওইখানে আবার ওই প্রজ্ঞা পারমিতার নজর রাখতে হবে যারা আইনবিদ। যেমন আমাদের এখানে দেখলাম 5 জন মনে হয় আইনজীবী, 17 জন প্রধান সহ, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ আরো 16 জন। তো যে বৃদ্ধ বললাম 5 জন, আর 5 জন আছে আইনজীবী। আইনজীবী 5 জন আছে। তো এটা যদি না থাকতো, আইনজীবী 1 জন রাখা হতো অথবা 2 জন রাখা হতো, আর 3 জন যদি একজন শ্রমিক শ্রেণীর লোক নেওয়া হতো, মানে একজন রিক্সাওয়ালা, জেনুইন রিক্সাওয়ালা প্রতিনিধি, যে কিংবা একজন কৃষক, অবশ্যই একজন কৃষক, একেবারে কৃষক, কম লেখাপড়া জানা কিংবা লেখাপড়া জানে না, জমিতে কাজ করে, রোদের মধ্যে কাজ করে, বৃষ্টির মধ্যে কাজ করে, ফসল ফলায়, এরকম একজন কৃষক প্রতিনিধি রাখা যেত। তারপরে যারা শহীদ হয়েছেন এই বিপ্লবে, যারা শহীদ হয়েছে তাদের বাবা অথবা মা, এরকম 1-2 জন প্রতিনিধি রাখা যেত, এটা ভালো হতো। তবে আমার কাছে বড় মনে হয়েছে যে এই যে টিমটা হয়েছে, এই টিমটা আওয়ামী ঘরানার টিম। এটা কেমন শোনাইলো ই করতে, কিন্তু আমি তো যাদেরকে জানি তাদের প্রত্যেকেই কখনো না কখনো আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের তারা বান্ধব ছিল। এই যে 2টো বাচ্চা ছেলে, এরাও মনে হয় এদের ব্যাকগ্রাউন্ডেও আছে, মনে হয় যে এরা ছাত্রলীগ করতো হয়তো আগে, হইতে পারে, সেটা সেরকম হইতে পারে। তো এই রাষ্ট্র তাহলে কিভাবে চলবে এখন? আমাদের আশা করতে তো দোষ নেই, অবশ্যই আমরা আশা করি যে এই রাষ্ট্র ভালো চলবে। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি একজন সুদক্ষ প্রশাসক, গ্রামীণ ব্যাংকের একজন সে পরিচালনাকারী প্রশাসক, অর্থাৎ সে জানে প্রশাসক কীভাবে কাজ করতে হবে। তো কথা হলো যে সে অনেক দেরি করে ফেললো, বিদেশে ছিল, তাকে যখন দেওয়া হলো, এই 3 দিনের মধ্যে রাষ্ট্রের অনেক ক্ষতি হয়ে গেল। এটা তো গেলই। 2 নম্বর কথা হলো যে তার যে প্রায় 30 ঘন্টার মতো হয়ে গেল সে রাষ্ট্রীয় ক্ষমতা নিচ্ছে, এর মধ্যে জনগণ কিছু আশার সংবাদ শুনতে চায়। তার মধ্যে একজন স্বপ্নবাজ নোবেল বিজয়ীর কাছ থেকে কিছু আশার বাণী শুনতে চায়। যেমন সে যদি এই 72 ঘন্টা আগে সে জানতে পারছে যে সে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার প্রধান হবে, তো রাষ্ট্রের উন্নয়ন কল্পে সে হয়তো এরকম একটা ধারণা করতে পারতো যে আইসেই বলতে পারতো যে 50 লাখ লোকের চাকরি হবে আগামী 6 মাসের মধ্যে। এরকম কোনো ঘোষণা দিতে পারতো, কিংবা সে যদি বলতো যে বিদ্যুৎ বিল অর্ধেক করে দেওয়া হলো, মোবাইল চার্জ অর্ধেক করে দেওয়া হলো, এরকম দ্রব্যমূল্য যদি সেই দাম নির্ধারণ করে দিত, এবং এটা যদি বলতো যে সমস্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাদের যদি কারো লস হয় জনগণকে সুবিধা দেওয়ার জন্য, তখন তাকে প্রণোদনা দিতে হবে, এরকম কোনো একটা তার নিউক্লিয়াস, তার একটা অতি উচ্চতর অর্থনৈতিক জ্ঞান, যে জ্ঞান মানুষের আনন্দদায়ক এবং উপকারী হয়, এরকম কোনো থিওরিটিক্যাল কোনো ঘোষণা আমি অন্তত আশা করছিলাম। যখন নোবেল লরিয়েট লোক, সে দেশের আমাদের ক্ষমতা নিল, খুব বড় কোনো একটা সুসংবাদ, 1-2টা সুসংবাদ দিবে না। দেখলাম যে সে ঠিকই, সে তো ওই যে ব্যুরোক্র্যাটদের খপ্পরে পড়ে গেছে। এখন তার বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, বিভিন্ন বিভিন্ন প্রোগ্রাম করতে হচ্ছে। রাষ্ট্রের যে পরিচালনা করা লাগে, ট্রাফিক, এই যে একটা ট্রাফিক রাস্তা, বাচ্চা ছেলেরা ট্রাফিক করতেছে, এটা ভালো। এটা আমেরিকায় হয়তো বাচ্চারা ওই অফ টাইমে হোটেলে কাজ করে আয় করে, কিন্তু আমাদের দেশ তো আরও বেশি সাহসী, আরও যেহেতু দরিদ্র সেহেতু আমাদের তো আরও বেশি সাহসী হতে হয়। তো ছেলেরা এটা করতেছে, এটা 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 করুক, হয়তো কত লোক হয়তো করতে পারে। সাধারণত যেখানে 4 জন ট্রাফিকে কাজ করতো, এখানে অবশ্যই সেখানে 100 জন ছাত্র সেখানে সংযুক্ত হয়েছে। মনে করেন একটা ট্রাফিক মোড়ে, শাহবাগ ট্রাফিক মোড়ে আপনার 10 জন
ট্রাফিকের হাবিলদার, ট্রাফিকের সার্জেন্ট এরা ডিউটি করতো। এখন সেখানে অবশ্যই 2000 ছাত্র সেখানে ইনভলভ ট্রাফিক সিগন্যাল মেনটেন করতো। ওই বাটার মোড়ে ধরেন 4 জন ছিল, ওইখানে এখন অবশ্যই 200 জন আছে ওই ট্রাফিকিং সিস্টেমকে সচল রাখার জন্য। এবং ট্রাফিকিং সিস্টেম যদিও গাড়ি ঘোড়া কম, তো অনেক জটিল এবং এটা খুব ধীরগতির। এরা আইন ফলো করতে যায় গতি বিষয়টা এরা প্রাধান্য দিচ্ছে না। গতি এখন দেওয়াও দরকার নেই, কিন্তু ওই যে এরা তো বেনজির হইতে চাচ্ছে, জানে যে সরকারি চাকরি করলে বেনজির হওয়া যায়, এই ডিউটি মধ্যে সে না চাইলেও তাকে মানসিকভাবে এটা তৈরি করে দেওয়া হচ্ছে যে তুমিও সরকারি চাকরি করবা, এটা এখান থেকে একটা সুবিধা পাবা, কিংবা এটা কী জন্য, কিংবা রাষ্ট্রের ময়লা পরিষ্কার করতেছে। তো এটা 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 খুবই নিউক্লিয়াস, এটা এটা একটা ব্যাপার, এটা খুবই অত্যাধুনিক একটা ব্যাপার, যে ব্যাপারটা রাষ্ট্রের জন্য ভালো ছেলেরা করছে। কিন্তু এটা তারা কয়দিন করবে? এটা তো পরিচ্ছন্নতার জন্য তো রাষ্ট্রীয় প্রশাসন চালু করতে হবে, সেটা চালু করতে দেরি হয়ে গেছে ইতিমধ্যে। তো আমার তো ওই যে বললাম যে আমি আমার নিজের একটু গবেষণা করে দেখছি যে আমার অবস্থান বুদ্ধি হওয়ার পর থেকে সরকার বিরোধী, তো হলাম না হয় একটু সরকার বিরোধী। আর একটা ব্যাপার যে কেন এই যে এটা ছাত্রদের সাথে কি আর আমাদের চলে কিনা একটু আলোচনা করি বিষয়টা। যে ছাত্ররা যে রাজনীতি করছে, মিছিল করছে, আমি গেছি, অসংখ্যবার গেছি আমি তাদের মিছিলে। আমার কাছে ভিডিও আছে বলে এগুলো বলতেছি আমি। তো সেখানে একটা স্লোগান দিচ্ছে 1 2 3 4, তারপরে খুবই নোংরা ধরনের একটা বাক্য ব্যবহার করতেছে, যেটা আমি এটা ব্যবহার করতে চাই না। আমি কি সেখানে দাঁড়ায় একটা সিনিয়র মানুষে তাদের সাথে স্লোগান দিতে পারি? অবশ্যই আমি পাশে দাঁড়াইছিলাম, আমি ভিডিও করছি তাদের। আবার এই যে সহিংসতাটা করলো, মূর্তি ভাঙার টেন্ডেন্সি, সেটা তো কোনো ব্যাপার না, কিন্তু তাকে যেভাবে মূর্তিকে যেভাবে অসম্মান করা হলো, ব্যবহৃত দ্রব্যাদি, একজন নারীর ব্যবহৃত দ্রব্যাদি যেভাবে অশ্লীল ভঙ্গিমায় উত্থাপন করা হলো, আমি কি আসলে তাদের সাথে কাঁধে কাঁধ মিলে এই সংগ্রামে অংশগ্রহণ করতে পারতাম? আমি কিন্তু যাইনি তা না, আমি অবশ্যই গেছি এবং সে ভিডিওগুলো আছে। আমি আমার 2জন বন্ধুরা দেখাইছি সে ভিডিও, আগুন জ্বালানোর ভিডিও আছে, স্লোগানের ভিডিও আছে, ছাত্রদের রাস্তার ব্যাপার আছে, শাহবাগের মিটিংয়ের জিনিসগুলো আছে। আমি চেষ্টা করেছি তাদের যৌক্তিক বিষয়টাকে উপলব্ধি করতে এবং তাদেরকে আরও, যেহেতু বিষয়টা সরকার বিরোধী ছিল, সেহেতু এই বিষয়টা আমার জন্য অংশগ্রহণ করা এক ধরনের মানসিক চাপও ছিল, কিন্তু আমি তো এটা পারিনি। আর শাহবাগ অঞ্চলে বিশেষ করে যারা, আমি দীর্ঘদিন ধরে শাহবাগে যাই, তো শাহবাগ অঞ্চলের যারা, যে সমস্ত লোকজন রেগুলার আসে, তারা তো আমাদেরকে চিনি। তো একটা ছেলে 1 2 3 4 বলে একটা নোংরা কথা বলতেছে, সেখানে যাই আমি যদি তার সাথে সুর মিলাই, এগুলো যদি আবার ভিডিও হয়ে যায়, ভিডিও তো হবেই, ভিডিও না হলেও আমি তো নৈতিকভাবে এটাকে মেনে নিতেও পারি না যে তো এটা হলো এই ব্যাপার। তাই এজন্য যদি কেউ সংগ্রামে কিংবা রাজপথে, আমি তো গেছি কিন্তু অনেকে যায় নাই এ সমস্ত কারণে, কিংবা অন্যান্যবিধ কারণে সিদ্ধান্তহীনতা ছিল, খুবই দ্রুত সময়ের মধ্যে বিষয়টা হয়েছে। সেক্ষেত্রে তাদেরকে এই আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান করানোর কোনো দরকার নেই। যেহেতু আন্দোলনকারীরা এখন সরকার গঠন করছে, সেহেতু আমাদের দু একটা কথা তাদেরকে বলতে হবে। ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনূস, তার সম্পর্কেও আমাদের খুঁটিনাটি বিষয়গুলো বলতে হবে। সেখানে তার জন্য প্রযোজ্য নয়, মানে একজন নোবেল লরিয়েটের জন্য প্রযোজ্য নয় এমন কথাও বলতে হবে, কারণ যেহেতু সে রাষ্ট্র পরিচালনায় আছে। আর আমার তো বলতেই হবে, যেহেতু আমি সরকার বিরোধী মানসিকতা পোষণ করি সবসময়। আর এক্ষেত্রে ওই যে প্রতিনিধি নিয়োগ দিছে, 85 বছরের দিছে 4-5 জন। আর তাদের মধ্যে একজনকে শিল্পী, সাহিত্যিক, কবিদের ভিতর থেকে একজন নেওয়া যেত, তাহলে বোঝাই যাচ্ছে যে এরা আসলে শারীরিক পরিশ্রম কেউ করবে না। এরা এমনি তথ্যগতভাবে এরা কৌশলগত জিনিসগুলো ব্যাখ্যা করবে, আইনগত বিষয়গুলো লিপিবদ্ধ করবে, অন্যরা কাজ করবে।
এটা 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 পদ্ধতি হতে পারে একজন বয়স্ক লোকের জন্য যে একেবারে কর্ম হারাম তা না। আম, কিন্তু অবকাশ ছিল, এরাও থাকতো, আরও কিছু লোকজন নিত। আমিও আরও দু একজনের নাম ভাবছিলাম, তাদের নাম তো আমি আর বলা দরকার নেই, তাদের নাম বলার দরকার নেই। তো তাদের প্রতিনিধি আসবে। আরেকটা খুবই একটা উল্লেখযোগ্য একটা ব্যাপার, সেখানে একজন আলেম সমাজের একজন প্রতিনিধি আছেন। এই আলেম সাহেবকে আমি ব্যক্তিগতভাবে একটু চিনি, কারণ ইউটিউবে তার কিছু বক্তৃতা বিবৃতি আছে, খুবই স্মার্ট একজন বক্তা। এই বিষয়টা নিয়ে একটু দু একটা কথা বলি, শেষ পর্যন্ত বলি। সেটা হলো যে অনেকেই মনে করে যে হুজুররা অনেক, যারা হুজুর মানে কওমি মাদ্রাসায় পড়ালেখা করে, কওমি না যে কোনো মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসার হুজুরদের দাড়ি টাড়ি থাকে, তারা পাঞ্জাবি পরে, তারা টুপি মাথায় দেয়, তারা সিনেমা হলে যায় না, তারা সিগারেট খায় না, বিভিন্ন ধরনের তাদের সমস্যা আছে, জিন্স পরে না, ইত্যাদি ইত্যাদি ঝামেলা আছে। তো এরকমভাবে তাদেরকে অনেকে আনস্মার্ট বা মানে সমাজের চলে না এরকম খ্যাত, এটা এটা মনে করতে পারে। কিন্তু যদি বাস্তবতা গবেষণা করা যায়, তাহলে দেখা যাবে এই হুজুররাই বর্তমান সময়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় থাকে। কারণ তারা প্রতিনিয়ত নিজেকে পাক পাক পবিত্র রাখে, অর্থাৎ অজু গোসল ঠিকমতো করে, ঠিকমতো খায়, কোনো নেশাজাত দ্রব্য খায় না। তারা সুন্দর পোশাক পরে, তারা কখনো ময়লা পোশাক পরে না। তাদের প্রায় প্রত্যেকেরই চাকরি আছে, হয় মসজিদ নয় মাদ্রাসায়, নাহলে মক্তবের খেদমতগিরি করে। আর তাদের মনে প্রশান্তি আছে, তারা পবিত্র ধর্ম ইসলাম অনুসারী, তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ নবীকে বিশ্বাস করে, তাদের ইমান আছে। আর যেহেতু তারা বাজে কোনো খরচ করে না, এবং তাদের পারিবারিক খরচও, যেমন নারীদের একটা বড় খরচ আছে, প্রসাধন কিংবা ভ্রমণ কিংবা ওজসপত্রের, এগুলো তারা তেমন একটা সংগ্রহ করে না। তারা জমি জাতি আছে, তারা চাষবাস করে, অনেকে বাসা বাড়িতে থাকে, অনেকে খুব কম বেতন পায় কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী, খুব ভালো 3-4টা ছেলে হয়, তারা আবার বড় হয়ে যায়, তারা আবার অর্থ উপার্জন করে। তারা প্রথমে শনের ঘর ছিল, তারপর টিনের ঘর হয়, তারপর ইট দিয়ে ঘর করে, তারপর দেওয়াল দিয়ে করে, তারপর ছাদ দিয়ে করে, এবং একটা পর্যায়ে তারা শহরমুখী হয়, শহরে ফ্ল্যাট কেনে, এবং তারা আবার খুব ভালো থাকে তাদের। আর যেহেতু এখন পড়ালেখার যে বিষয়টা, একটু জ্ঞান বুদ্ধি হওয়ার পরেই যে কোনো বিষয় ইউটিউবে পাওয়া যায়। তো ইউটিউবে যেহেতু পাওয়া যায়, সেহেতু সে ওই বক্তৃতা বিবৃতি শোনে এবং প্রয়োজনীয় অংশগুলো সে মনে রাখে। আর যে মাদ্রাসায় যে ছেলেটা পড়ে, তাকে তো গভীর একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। ট্রেনিং কিন্তু শুনেই মনে হবে যে অমানবিক, আসলে না। কাছের থেকে দেখলে বোঝা যাবে যে একটা ছেলেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় ঘুমানোর জন্য দেওয়া হয়। অনেক জায়গায় দেখবেন যে এখন মাদ্রাসার মাঠে খেলাধুলা হইতেছে, লুঙ্গির নিচে একটা গিরে দিয়ে, যাতে তার মানে ফরজ নষ্ট না হয়, এইভাবে তারা আবার কেউ কেউ পায়জামা পরে ক্রিকেট খেলে, বল খেলে। হুজুররা নিজেরা, যারা শিক্ষক, তারাও কিন্তু খেলে, শরীরচর্চাও করে। তাদের নিজেদের থাকার জায়গা আছে, ঘুমানোর জায়গা আছে, তারা নিয়ম মতো ওঠে, নিয়ম মতো খায়, নিয়ম মতো অজু গোসল করে পবিত্র থাকে, শরীর গঠন করে, এবং তারা একটা কি বলে, একটা শান্তিময় একটা জীবন যাপন করা। যেহেতু ইসলাম ধর্মটা এরকম, আল্লাহ তো আছেই, সেই আল্লাহর উপর ভরসা তারা করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ নবীকে বিশ্বাস করে, তারা নামাজ পড়ে, তারা সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠে, পানির স্পর্শে আসে তারা, মানে পানি দিয়ে হাত পা দিয়ে গা হাত পা ধোয়, তারপরে তারা স্যানিটেশন বা বাথরুম টুম করে, তারপরে নামাজ পড়ে। এটা তো একটা খুবই উন্নত। এটা নামাজ অবশ্য ব্যায়াম হিসেবে করা যাবে না, নামাজ তো পড়তে হবে নামাজের মুখে। নামাজ পড়ে, তারপরে তারা পড়ালেখা করে, নিয়ম মতো পড়ালেখা করে, নিয়মিত স্কুলে যায়। না হলে তো তাদের এখনও মাদ্রাসাগুলোতে শারীরিক শাস্তি দেয়। শারীরিক শাস্তি দেওয়ার আমি কোনোভাবেই পক্ষে না। আমার স্কুলে আমি 12 বছর বিনা বেতনে আমি অধ্যক্ষ ছিলাম। আমি টাকা নিতে পারতাম, আমি বেতন নিতে পারতাম, কিন্তু আমি বেতন নিই নাই কখনো। আমার আমার পাশেই ছিল মাদ্রাসা। তো কচিকাঁচা কিন্ডারগার্টেন আমি অধ্যক্ষ ছিলাম 12 বছর। 11 বছর 9 মাস পরে আমি এখান থেকে, আমি তো
সেই স্কুল থেকে আমি যে চলে আসলাম আরেকটা ঢাকায় চলে আসলাম, ঢাকায় আবার অন্য অন্য কাজ করি। কিন্তু আমি যেটা সহজে যেটা আমি সর্বশেষ যেটা বলতে চাই, এই যে হুজুর জনগোষ্ঠী যে আমি বললাম, যারা নামাজ রোজা করে, তাদের মধ্যে বিপদগামী কিন্তু কেউ কেউ আছে। বিপদগামী নাই তা কিন্তু না, অন্যায় কিন্তু করে। ওইখানে বাচ্চাদের উপর নির্যাতন হয়, সেটা কিন্তু মানে খুব যে বেশি একেবারে তা না। কিন্তু যে জেনারেশনটা তৈরি হয়, একটা ট্রেন্ড, একটা সুস্বাস্থ্যের অধিকারী এবং আল্লাহকে বিশ্বাসী একজন মানুষ, যে যদি যদি কথার কথা আমি বলি, যদি সে আল্লাহকে বাদ দিয়েও আধ্যাত্মিক লাইনেও এরকম বাচ্চা বয়স থেকে সে চিন্তা করতো যে জানি না আল্লাহকে, তারপরেও সে একজন আল্লাহর বান্দা হয়ে যেত, আল্লাহমুখী হয়ে যেত, কারণ তার ওই ট্রেনিংটা তাকে ওই পর্যায়ে সার্ক পর্যায়ে নিয়ে যায়। তো তাদের একটা অনুভূতি আছে, সেই অনুভূতি আপনি যে তাকে আনস্মার্ট মনে করেন, সে আপনার মোবাইলের চাইতে তার মোবাইলের দাম কিন্তু একেবারে কম না। আর সমাজে যদি 100 জন সেলিব্রিটি থাকে, তার মধ্যে 50 জন আছে মাদ্রাসায় পড়া লোক। আপনি ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, যেখানেই দেখবেন আপনি, আমাদের সমাজের কথা আমি বলতেছি। তো এই জেনারেশনকে গুরুত্ব দিতে হবে। তো এই গুরুত্ব দেওয়ার জন্যে হয়তো এই হেফাজত ইসলামের প্রাক্তন আমির ছিলেন তিনি, জ্ঞানী মানুষ, জ্ঞানী তিনি। তার নোয়াখালী অথবা চিটাগাং এই লাইনের দিকে কোনো জায়গায় বাড়ি। সে খুবই সুন্দর বক্তৃতা দেয়, কিন্তু তার দু একটা নোয়াখালী খুবই সামান্য, মনে করেন 1 ঘন্টার বক্তৃতা শুনলে তার মধ্যে 4-5টা নোয়াখালীর শব্দ আপনি, নোয়াখালীর চিটাগাং কুমিল্লা আমি জানি না সঠিক কথা, কিন্তু তার বক্তৃতা আমি অনেক শুনছি। সে বেশ ভালো বলে, তাকে রাখছে। তো তার এই বিষয়টাকে আমি তার এই বিষয়টাকে নিয়ে আমি চিন্তা করেছি যে তাকে কেন নিল। তো এই সমস্ত কারণে হয়েছে যে একটা জেনারেশন কিন্তু তৈরি হয়েছে। ওইটাই কিন্তু আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেছিলেন, যে কওমি জননী তাকে ঘোষণা দেওয়া হয়েছিল। এটা ভালো না মন্দ এটা পরের হিসাব, কিন্তু সে যে গবেষণা থেকে সে জিনিসটাকে গ্রহণ করেছিল, সেই গবেষণা হয়তো এটাই, যে একটা বিরাট জনগোষ্ঠী আমাদের সমাজে আছে, যাদেরকে আমরা হুজুর বলি। আসলে তাদেরকে আমরা হয়তো ইগনোর করি, কিন্তু ইগনোর করার দিন শেষ। আর এই যে একটা জেনারেশন তৈরি হলো, এইগুলো একটা হুজুরদের জেনারেশন। আরেকটা জেনারেশন আছে যারা ওই যে জিন্সের প্যান্ট পরে, তারা প্যান্ট পরলে মনে হবে যে প্যান্টটা নিচের দিকে নেমে যাচ্ছে, তাদের মাজায় এত চিকন, কিন্তু বুকটা আবার একটু ফোলা, বুকটা একটু ফুলাই রাখে, বোতাম খুলে রাখে হয়তো। চুল কাটবে মনে করেন একরকম, ওরকম মোরগের মতো, সর্বনিম্ন হলো মোরগের মতো চুল কাটবে। মোবাইল থাকবে তার, মনে করেন একটা থাকবেই, টাচ মোবাইল। এরকম একটা ছেলে, হয়তো স্কুলের ব্যাগ, কলেজের ব্যাগ আছে কাঁধে। অনেক ছেলে এরকম বর্তমান সময়ের ছাত্রদের মধ্যে। তাদেরকে নিয়েও আমাদের একটা ভুল ধারণা আছে। আমাদের কাছে মনে হয় যে তারা মনে হয় একটু খুব কম জানে। এখন জানার মাধ্যমই তো আপনার এই মোবাইল তো তার হাতের মধ্যে আছে। সে তো তার কাঁচা ব্রেন দিয়ে যা দেখতেছে, একবার দেখলে তার হয়ে যায়, সে ওটাকে মুখস্থ হয়ে যাচ্ছে। তার ওই ক্লাসের মধ্যে যাই পড়ে, তার ওই বক্তৃতা বিবৃতি দিয়ে ওইটা শুনে লিখে তার বোধের মধ্যে নেওয়া দরকার। তার বোধ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই যে জেনারেশনটা তৈরি হয়েছে, যেটাকে আবার আমরা ওই যে ফার্মি মুরগি হয়তো বলছে একসময় আমাদের, কিন্তু তাদের নিয়ে কিন্তু আমাদের ভুল ধারণা আছে তাদের সাহস সম্পর্কে। তারা যে সাহস ধারণ করে বুকে, সেই সাহস সম্পর্কে আমাদের খুব কম ধারণা আছে। মনে করেন আমরা তো ফেসবুক পেয়েছি সেদিন, আর ওরা ফেসবুক পেয়েছে জন্ম নিয়ে। ফেসবুকে একটা পোস্ট, খুব দামি একটা পোস্ট দেওয়ার জন্য আমাদের এক বন্ধু আছে, সে বছরে 2-3বার গাড়ি পাল্টায়। কখনো ছাদে খোলা যায়, কখনো ছাদ খোলা যায় না, কখনো এই এক এক রকম, কখনো লাল রং, কখনো চয়েস হয় না লাল রং আর অন্য রং, এরকম। ফেসবুকে একটু 2-4টা ছবি দেবে, 8-10টা দেবে, এরকম শার্ট কেনে প্রতিদিন। এটা কেন করে 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 ওই একটা হিরোইজমের জন্য। তো এই যে এখন যারা আন্দোলনে যাচ্ছে, কিংবা যারা ময়লা পরিষ্কার করতেছে, কিংবা যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে,
তারা কিন্তু দেশপ্রেম তো আছেই। ৭১ সালে কি মানুষ বন্দুক নিয়ে ছবি তোলে নাই? তুলছে। হয়তো ৭১ সালের চাইতে অনেক কম এখানে মানুষ মারা গেছে। উম, এখন হয়তো একজন আবু সাইদ মরে যাওয়ার কারণে যে ইফেক্ট হয়েছে, ২০ বছর আগে ১ লাখ মানুষ মরে গেলেও এত ইফেক্ট হইতো না। যদিও এরশাদ আমলে ও একজন ডাক্তার মারা যাওয়ার পরে আন্দোলন অনেক ঘনীভূত হয়। তো এরকম রাজনৈতিক পরিস্থিতিতে যাই হোক, মানে ভিডিও করি তো সবসময়। ভিডিও করি মানে কি, এই যে মোবাইল তো ভিডিও করা সহজ। এখন আমি ক্যামেরায় কাজ করতাম, ক্যামেরার বিষয়টা খুবই আমি আগ্রহ নিয়ে করতাম। তো সেই ক্ষেত্রে ওই আগ্রহটা আছে, যেটা হাতের মুঠোর মধ্যে যে জিনিসটা এত সহজে পাওয়া যাচ্ছে, সেই জিনিসটা দিয়ে ভিডিও আমি অনেক ভিডিও করে রাখি, বিভিন্ন জায়গায় রেখে দিই। কিন্তু আমি সাধারণত দুই একটা, হয়তো 6 মাস পরে একটা, 1 বছর পরে একটা একটু লম্বা ভিডিও 50 মিনিট কিংবা 1 ঘন্টার একটা ভিডিও আমি ডাউনলোড করে দিই। এটা ফেসবুকে কিংবা ইউটিউবে, অথবা ফেসবুক পেজে, অথবা আরও কয়েকটা ব্যাপার আছে, এই সমস্ত জায়গায় রাখি। অথবা বাদবাকি ভিডিওগুলোকে আমি সেভ করে রাখি। সেভ করে রাখি দেই না, কারণ কি, বিভিন্ন সময় কথা বলতে যেয়ে যে এক এক সময় এক এক রকম কথা বলা হয়ে যায়। এক সময় কাউকে হয়তো খারাপ বলতেছি, এক সরকারকে, আবার আরেক বিরোধী দলকে খারাপ বলতেছি, এক নেতাকে খারাপ বলতেছি, আরেক নেতাকে ভালো বলতেছি। যে নেতা খারাপ তাকে খারাপ বলতেছি, কিন্তু মানে বাস্তবতাটা হলো যে আমি খারাপ তারা বলতেছি, কিন্তু আমি তো এটাতে আমার প্রকাশ করা এখন ঠিক হবে না। কিংবা এখন একটা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের 5 দিন পরে কী হবে আমি খুব চিন্তা করে করে সেটা বের করে আমি ভিডিও করতেছি, এবং সেগুলো পরবর্তীতে ঘটে যাচ্ছে। কিন্তু সেই ভিডিওটা এডিটিং করে এটাকে প্রকাশ করার সময় অবকাশ আমার নাই। কিন্তু গল্প আকারে কথা বলতে বলতে এরকম ভিডিও করা আমার একটা ফ্যাশন, এটা এক ধরনের ফ্যাশন। আমি এই ফ্যাশনটাকে এনজয় করি। আমি জানি না যে এই ভিডিওটাকে আমি পোস্ট করতে পারবো কিনা, কিন্তু যদি এই ভিডিওটাকে শোনেন এবং শুনে যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে জানান, কারণ আমি এখন মাঝে মাঝে ভিডিও করব। ভিডিও করার দরকার আছে। ভিডিও একটা অত্যন্ত শক্তিশালী মাধ্যম, আমি এটা জানতাম, আমি প্রথম থেকে জানতাম। আমি 13, 14, 15, 20 বছর আগের থেকে ভিডিও করি। ভিডিও যখন ক্যামেরা ছিল না তখনও আমি ক্যামেরা ছিল আমার, যখন মানে মোবাইল ক্যামেরা ছিল না তখনও আমার ভিডিও ক্যামেরা ছিল, সনি জাপানি। সেই ক্যামেরার মধ্যে ভিডিও ক্যামেরা, সেই ভিডিও ক্যামেরার মধ্যে লেখা ছিল অনলি ইউজ ফর ইউএসএ, মানে একমাত্র আমেরিকা ব্যবহার করার জন্য। আমার ইমিডিয়েট যে বড় ভাই আমেরিকা থাকে, সে আমার জন্য নিয়ে আসছিল এটা। সে আরেক মজার মানুষ, সৈয়দ জিন্নাত আলী তার নাম, এখন আমেরিকা নিউ ইয়র্কে আছে। তার 2 বাচ্চা, 2 মেয়ে। আর তার ওয়াইফ ডাক্তার, সে নিজেও একজন মারাত্মক জ্ঞানী মানুষ। সে লেখক, তার এনিথিং বাট সেক্স নামে একটা ছোটো গল্পের বই আছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়তো, ফজলুল হলে থাকতো 139 নম্বর রুমে। তো এই ভাইয়ের কাছে আমি প্রথম আসতাম ঢাকায়। তার আগেও 2 একবার আসছি, কিন্তু থাকা শুরু করলাম এই ফজলুল হলে 87, 86, 85, 87, 85, 86 সাল থেকে শুরু হলো আমার সরদুদ্দোনে থাকা। তখন এই যে সরি, সরদুদ্দান বলছি, সরদুদ্দান অনেক যাইতো, এই জন্য সরদুদ্দান চলে আসছে। তো এই ফজলুল হল থেকে সরদুদ্দানে আমাকে আমার এই ভাই নিয়ে যায়, বড় ভাই। সরদুদ্দানের ভিতর দিয়ে ওই যে কার্জন হলদের বাড়ির 3 নেতার মাঝে গেট দিয়ে ঢুকে ভিতর দিয়ে কোনাকুনি, তখন পুকুর টুকুর ছিল, অনেক গাছটা এত বড় ছিল না, গাছগুলো একটু ছোটো ছিল। ওই দিক দিয়ে ওই মন্দির হয়ে তারপরে এসে চলে গেলাম পাবলিক লাইব্রেরিতে, কারণ ভাই জানতো যে আমি খুব পড়তে পছন্দ করি। তো ওইখানে নিয়ে দিল। আমি ম্যাট্রিক পাস করে আসছি তখন ঢাকায়। ওই তারপরে তো ভাই ওইখানে থাকতো, আমিও আসতাম, আমিও যাইতাম। আমি তো তারপরে ওই যে ওদিক দিয়ে আপ ডাউন শুরু হলো। বেশি পড়তাম, অনেক পড়তাম আর পড়তাম। তো তখন 50 পয়সা একটা পরোটার দাম ছিল, একটা ডিমের দাম ছিল 75 পয়সা। তো আমি 3টে পরোটা খাইতাম, আর ডিম খাইতাম, আর ভাজি খাইতাম। তো আমার ভাই বলতো যে তুই পরোটা 5টা, অর্থাৎ আমাকে 1 টাকা বেশি দিত সে।
কারণ আমি সিগারেট খেতাম। তো ওইটার হিসাব তো আর তখন বলতে পারতাম, কিন্তু পরবর্তীতে আবার তার সাথে আমার ভাইয়ের সাথে আমি ফ্রি হয়ে যাই। আমার বড় ভাই সৈয়দ জিন্নাত আলী, উনি আমার জন্য আমেরিকা থেকে ডানহিল সিগারেটের বান্ডিল ধরে নিয়ে আসছে ট্যাক্স পে করে। অনেক ভালো মানুষ, অনেক মজার মানুষ। তো আমার সাথে অনেকদিন দেখা না, যদি বেশ কিছুদিন দেখা না। কিন্তু এখন তো দেখা না হওয়া হওয়া না হওয়ার কোনো ব্যাপার নেই, অনলাইন টনলাইনে ইত্যাদি ইত্যাদি মাধ্যম আছে। তো সেও তার মতো ছেলে, সেও খুব, আমার মানে ভাই যে, সে খুব মেধাবী ছিল। আহ, তার কথা বলতে যে আরেকটা কথা মনে এসে গেল, সেটা হচ্ছে এই যে ছাত্ররা যে এখন রাস্তায় আছে, তো সে আমার আমার সেই ভাই তখন যখন লেটার পায় 5টা সাবজেক্টে এবং অনেক ভালো ছাত্র ছিল, তো সে পড়তো আমি দেখতাম 18 ঘন্টা। আর তো এখনকার ছাত্রদের কি এতটুকু পড়া লাগে না? আমার বিষয়টা আলাদা, আমি কতটুকু পড়তাম সেটা একবার হয়তো অন্য একটা ভিডিওতে বলছি, জানি না প্রকাশ করছি কিনা। আমি যতটুকু পড়তাম আর না পড়তাম, যে পরীক্ষা, যেদিন যে পরীক্ষা, সেই পরীক্ষার সেদিন সেই পুরো বইটা আমি পড়তাম। সেই দিন লাগুক বা আমি আগেই মেজারমেন্ট করতে পারতাম যে এই বইটা পড়তে আমার কত সময় লাগবে। একবার পড়তাম, একবার অঙ্ক করতাম। সারা বছর হয়তো আমি অঙ্ক টিউশনের টিচারদের কাছে পড়ছি, কিন্তু ওইভাবে আমি শতভাগ মনোযোগ দিতাম না। আমি একবার মনোযোগ দিতাম এবং একবার মনোযোগ দিয়েই পড়তাম। তো সেই তো ছাত্রবেলার সেই আমার ভাইয়ের কথাই মনে পড়ে। আমিও তো পড়তাম না। আমি অন্যরকম ছিলাম। শ্রীনগর বাজারের মাঝখানে ছিল আমাদের বাড়ি। আমার 7 ভাই বোনের মধ্যে আমি ছিলাম 6 নম্বর। 4 ভাইয়ের সবার ছোট আমি। আমার আদরটা ছিল অন্যরকম, আমার পাওয়ার, আমার বেড়ে ওঠাটা ছিল অন্যরকম। শ্রীনগর বাজারের মাঝখানে আমার বাড়ি। মনে করেন একটু বুদ্ধি হওয়ার পরে সকালবেলা বেরোলেই মনে করেন একজন সাথে ধরতো, কি সৈয়দের বেটা, খাওয়াও। কিন্তু আবার ওই নাড়ুর দোকানের রুটি খাওয়াও। কত মানুষের যে আমি নাড়ুদার দোকানের রুটি খাওয়াইছি। হাজার, আমার এলাকায় একটা প্রচলিত কথাই ছিল যে আমার চা যে খায় নাই সে তো বলমারী উপজেলার লোকই না। কারণ শ্রীনগর বাজারটা হচ্ছে বলমারী উপজেলার সবচেয়ে সম্ভ্রান্ত বাজার। এরকম একটা কথাই ছিল যে এনায়েতের চা যে না খাইছে সে তো বলমারীরই বাসিন্দা না। তো ওইরকম একটা জায়গা থেকে কুমার নদের পাড়ে হচ্ছে শ্রীনগর বাজার। তো আর কুমার নদে এসে ব্যাপক গোসল করতাম, ব্যাপক গোসল করতাম। আর তখন খুব দাম ছিল সব কিছুর, সাবান তো সবাই কিনতে পারতো না। লাক্স সাবানকে বলা হতো বাসনার সাবান। ওইটা মানুষ শুধু ঈদের দিন ব্যবহার করতো। আর অন্য অন্য দিন একটু কম দামে 570 টাকার সাবান ব্যবহার করতো। আর কাপড় ধোয়ার জন্য যে ছোটা, ওইটা আরেকটা অন্যরকম ছোটা ছিল, একটু কম দামি টাইপের, ওই একরকম। এবং আমি নিজে দেখছি যে ছোটা ব্যবহার করছে, ওইটা ছোটা নাই, ছোটা কিনতে পারে না, একটু যারা গরিব তারা ওই মান্দারের ফল শুকায় ওইটাকে পুড়ায় ওইটার ছাই দিয়ে তারপরে ছোটা বানায় বিক্রি করছে। আমি নিজের চোখে দেখছি যে ম্যাজ লাইট ছিল না। ম্যাচ লাইট ছিল, ওই যে লোহার ম্যাচ লাইটগুলো, কিন্তু সেটা অনেক দামি ছিল, রেয়ার ছিল। ওই বাজারে হয়তো একটা থাকতো, কিন্তু গ্রামে ম্যাচ ছিল না। তখন তারা 16ই নামে একটা জিনিস ব্যবহার করতো, পাটকাঠি, চিকন পাটকাঠির মাথায় গন্ধরূপ আর পটাশ, এই দুটোর বাইটে তারপরে একটু গলাইয়া ওইটাকে পাটখড়ি মাথায় দিয়ে রাখতো। সেই পাটখড়িটা যখন ওই যে চুলায় পাক করা হতো, ওই চুলায় সকালবেলা একটু আগুন থাকতো, ওই আগুনের মধ্যে দিলে গরম পেলে ওইটা ফস করে জ্বলে উঠতো। ওইটা কাঠি, মনে করেন এখনকার যে ম্যাচ কাঠি আছে না, 10 গুণ লম্বা এবং 10 গুণ মোটা বেশি, ওরকম পাটকাঠির মাথায় ওই বারুদ দেওয়া থাকতো। ওইটা ঘষা দিয়ে জ্বালানো হতো না, ওইটা জ্বালানো হতো ছাইয়ের মধ্যে দিলে, গরম ছাইয়ের মধ্যে দিলে একটু আগুন আছে যেখানে, ওইখানে গরম পেলে ওইটা ধরে যেত। আর যদি ছাইয়ের মধ্যে আগুন না থাকতো তাহলে পাশের বাড়িতে যেয়ে একটা কুপিতে আগুন ধরায় নিয়ে আসা লাগতো। আমাদের বাড়িতে না, এটা আমাদের বাড়িতে ম্যাচ লাইট টাইট ছিল সবসময়। কিন্তু ওনাদের যারা একটু গরিব তাদের এই সমস্যাগুলো ছিল, আগুন ধরানোর বিষয়ে। আমি মাঝে মাঝে বলি, দিস আমার খুব ইচ্ছা করে আদিমকালে ফিরে যে একটা ম্যাচ লাইট দিয়ে আসতে পারতাম যদি। কারণ আগুন জ্বালায় সংরক্ষণ করে রাখতে মানুষকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক অনেক বেদনার মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়েছে। মানুষের আবিষ্কার, প্রত্যেকটা আবিষ্কার অনেক কষ্টের মধ্যে দিয়ে আসছে। মানুষের জ্ঞান, মানুষের যে হাত, এই যে বানরের সাথে পার্থক্য মানুষ খুঁজে পায় না। প্রথম পার্থক্যটা হচ্ছে হাতের পার্থক্য। বানর ঠিক হাত দিয়ে ধরতে পারবে, ধরে তার কৌশল দিয়ে সে গাছে উঠতে পারবে, মানুষও এরকম উঠতে পারবে। কিন্তু ওই হাতের কৌশলের পার্থক্য হলো, মানুষ যা দেখে ওই হাত দিয়ে তা বানাইতে পারে, তা বানাইতে না পারলে তার কাছাকাছি বানাইতে পারে।
কিংবা বানানোর চিন্তা করতে পারে। বানরের হাতের এই 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 শক্তিটা, এই কৌশলগত মেকানিজমটা বানরের নাই। ওই হাত যেদিন ডাল থেকে ছুটে গেল হাত, সেদিন থেকে শুরু হলো মানুষের যাতায়াত। গাছের ডাল থেকে যেদিন ছুটে গেল হাত, সেদিন থেকে নতুন পথে শুরু হলো মানুষের যাতায়াত। এই আর একটু পানি খাই, পানি খেয়ে আজকে কথা বলা শেষ করে দিই। কথা বলার শেষ করে দিব কারণ হলো কি, আমি খুব বারে বারে পানি খাই। এটা অনেকে পারে যে একবারে খেয়ে 2-3 ঘন্টা না খেয়ে থাকতে পারে, পানি যদি জাগলো থাকে, ঘুমানো বাদে যখন ঘুমাই তো সে সময় বাদে আমি মাঝে মাঝে পানি খাই। আমার অনেকগুলো বদ অভ্যাস আছে, যেমন এই পানি একটা বদ অভ্যাস। আর মৌলিক বদ অভ্যাস হচ্ছে আমাদের পারিবারিকভাবে স্বীকৃত, সবাই বলবো যে ও তো রিক্সা ভাড়া বেশি দেয়। ওই ওই এটা এটা এটাও আমার একটা বদ অভ্যাসের মধ্যেই ধরতে হবে। আরও বদভ্যাস আছে, যে এখন আবার ওই বদভ্যাসটা একটু কমছে। একটা টাইম ছিল যে একটু কষ্টের কথা হলেও, ব্যাপার হলেও হাসি থাকতাম। এটা একটা বদভ্যাস ছিল, এটা বদভ্যাস না আসলে, কিন্তু এটা ছিল। আরেকটা বদভ্যাস বললাম যে আমি সবসময় সরকারের বিরোধী, এটাও এক ধরনের বদভ্যাস। এরকম অভ্যাস বদভ্যাসের মধ্যে দিয়ে চলে। আর সদভ্যাস যদি কিছু বলেন না, একটু বলি একটু মানে আমার স্বাস্থ্য যদি, অনেকে বলে যে তুমি খুব সুস্বাস্থ্যের অধিকারী, তোমার কোনো রোগ বালাই নাই, তোমার ওষুধ খাওয়া লাগে না, এবং কি কখনো কেউ কখনো রোগ বালের খবর শুনে নেই। আমি অনেকে বলি যে বিগত বছরগুলোতে যতদিন পরিচয় হয়েছে, আমি কি কখনো বলছি তোমাকে আমি অসুস্থ? বলো তো, দেখো দিন। কেউ আমাকে বলতে পারবে না। এবং কেউ আমি আল্লাহর অশেষ রহমতে প্রকৃতির বিধান মতে চলি, এবং অনেকগুলো নিয়ম ফলো করি। আমি অনেকগুলো নিয়ম আমি ফলো করি, একটা দুটো নিয়ম না, অনেকগুলো নিয়ম আমি ফলো করি। সেই ফলো করার ফলশ্রুতিতে আমার কোনো গ্যাস্ট্রিক নেই, আমার কোনো প্রেশার নেই, আমার কোনো ডায়াবেটিস নেই, এবং আমি খুব সুন্দরভাবেই আছি। যেমন হাঁটা একটা ব্যাপার, হাঁটতে হয় মানুষকে, হাঁটতে হয়। কিছু হাঁটা আছে নিয়ম মতো, যেমন আমরা অনেকেই আছে যারা রাত্রে খাওয়ার পরে আর দেরি করতে পারে না, খায় একটু বেশি খেয়ে পেট নড়াইতে পারে না, কুড়ি মুছে দিয়ে শুয়ে পড়ে এসের মধ্যে। এটা করা যাবে না। রাত্রেবেলা খাওয়ার পরে একটু একটু হাঁটতে হবে, খাওয়ার ব্যাপারে খেয়াল রাখতে হবে। আপনি গরুর মাংস খুবই মজা লাগবে, এটা তো এখন আমাদের বয়সে যদি আমরা এটা আমি তো খাইলে তো 1 কেজি মাংস এখনো খাইতে হবে। 1 কেজি মাংস আর 1 কেজি ভাত, হ্যাঁ আমি খাবো, এবং পরে বমি করে ফেরত দেবো। এইরকম টেস্টি আছে আমার মুখে। আমার একটা কবিতা আছে, প্রতিদিন কম খাই, বেশি দিন খাবো বলে। মানে প্রতিদিন কম খাই, বেশি দিন খাবো বলে মানে কি, যে একেবারে কম খাই তা না, পুষ্টিমান এটাকে বুঝতে হবে যে পুষ্টিমানটা কি। পুষ্টিমানটা হলো যে পুষ্টিমানটা হলো এরকম যে আপনাকে ক্যালোরি সংগ্রহ করতে হয়, শরীরকে ক্যালোরি সাপ্লাই দিতে হয়। তো ক্যালোরি সাপ্লাইটা তো যদি আপনি 2 কেজি রসগোল্লা খেয়ে ফেলেন, তাহলে তো তার মধ্যে আপনার প্রয়োজনীয় ক্যালোরিগুলো থাকবে না। অন্যান্য অপ্রয়োজনীয় অনেক শক্তিশালী জিনিস থাকবে, ক্যালোরি থাকবে, যেটা আপনার জন্য অপ্রয়োজনীয়। ওখান থেকে 2 কেজি ক্যালোরির 2 কেজি যে রসগোল্লা খাইছেন ছানার, ওটার মধ্যে যে আপনার প্রয়োজনীয় হয়তো আপনি 50 গ্রাম হয়তো আপনার শরীরের জন্য খাইলে পরে আপনি ভালো হতো, অন্যান্য জিনিস খেতে হবে আপনাকে। ওরকম যেমন যদি আপনি ভাতই খেয়ে ফেলেন, যদি 1 কেজি চালের, কিংবা আধা কেজি চালের, কিংবা 200 গ্রাম চালের, তাহলে তো হবে না। আপনি সাধারণ উচ্চতা মাপ হিসাবে আপনাকে খাইতে হবে। আপনি ডিম খাইতে পারবেন 8-10টা ইচ্ছা করবে, তাই বলে তার 10টা ডিম খাওয়া যাবে না। এরকম প্রতিটি ক্ষেত্রেই। আর খাওয়ার কিছু নিয়ম কানুন পালন করতে হয় খুব সঠিকভাবে। আর পবিত্রতার একটা ব্যাপার আছে, সুস্বাস্থ্যের জন্য পবিত্রতা মানে জলসংযোগ, পানির একটা ব্যবহার করতে হয় শরীরের সাথে, খুব নিবিড়ভাবে পানির ব্যবহার করতে হয় শরীরকে সুস্থ রাখতে হলে। এটা এটা খুবই খেয়াল রাখার ব্যাপার।
আর আরেকটা কথা হলো সবার কাছ থেকে একটু বিদায় নিয়ে নেই, কারণ মোবাইলে তো চার্জের কি সমস্যা হয়ে যেতে পারে, কিংবা কোনো একটা সমস্যার কারণে মোবাইল এখন হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তার আগে আমি হয়তো জানবো না কখন ঠাস করে বন্ধ হয়ে যাবে। তো এই জন্য আগে থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই। অনেক কথা বলতে হয়, অনেক কথা বলা যায় না, অনেক কথা, অনেক কিছু মনে আছে, মনে আসে, অনেক কিছু মনে আসে না। অনেক কিছু দেখা হলো, অনেক কিছু দেখা হয়নি, অনেক কিছু জানা হলো, অনেক কিছু জানা হয়নি, অনেক কিছু দেখব, দেখা হয়নি। আমাদের পথ চলতে হবে। আজকে আগস্ট মাস, এই মাসে একটা বিপ্লব হলো, বিপ্লবের বিজয় হলো। এই আগস্ট মাসে ইতিপূর্বে এই ভূখণ্ড স্বাধীন হয়েছে। এই আগস্ট মাসে ইতিপূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। আমাদের এই উপমহাদেশে গত আগস্ট মাস মাস যতগুলো, মানে যতগুলো আগস্ট মাস আমাদের গেছে, আমাদের অনেক আছে যারা আমরা আগস্ট আসলেই অনেক আশঙ্কায় ভুগি। আর কারণ অনেকগুলো ঘটনা এই আগস্টে আমাদের ঘটছে। যাই হোক, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, আমাদেরকে আমাদেরকে সঠিকভাবে সুন্দর পথে যেতে হবে। যেমন একটা ব্যাপার খুবই লজ্জাজনক যেটা হয়েছে, সেটা হলো যে পুলিশ বাহিনীর অনেক সদস্য চাকরি ছেড়ে দিয়ে, কিংবা চাকরি রিজাইন দিয়ে, কিংবা না বলে গা ঢাকা দিছে, অথবা বিদেশে পলায় গেছে। পুলিশ ডিপার্টমেন্টটা ক্লোজ করছে। এখন এই পুলিশ ডিপার্টমেন্টটাকেও খুব সুন্দরভাবে সাজানোর প্রয়োজন আছে। শিক্ষা ডিপার্টমেন্টটা খুবই দ্রুত এর কারিকুলামটা পাল্টাতে হবে। কারিকুলামটাকে খুব সঠিকভাবে উপযুক্ত করে তুলতে হবে কারিকুলামকে। অনেকে বলে যে মোবাইল নির্ভর করা যাবে না, মোবাইল নির্ভর কিংবা অনলাইন নির্ভর করা যাবে না। কেন এটা অনলাইন নির্ভর করা যাবে না? এখন তো যে প্রতি বছর বই দেয় না, এই প্রতি বছর বই দেওয়া উচিত না। প্রতি বছর বাচ্চাদের এমবি দেওয়া উচিত, এমবি, যেটা দেশে মোবাইল চালাবে। বই দিবে কেন? বই দেওয়ার আমার একটা কারণ যদি কেউ দেখাইতে পারেন যে কাগজের বই ছাপানোর একটা প্রয়োজনীয়তা আছে, আপনি দেখাইতে পারবেন না। আমি বললাম কাগজ সভ্যতা শেষ, কাগজ সভ্যতা শেষ। কাগজের বই এখন খুব বেশি প্রয়োজন নেই, খুব সামান্য বই দিবেন কাগজের, 1 পেজ, 2 পেজ, 3 পেজ, এক একটা সাবজেক্ট হবে। ওই অনুযায়ী সে তার রুটিন অনুযায়ী, তার ডাটা অনুযায়ী সে ওইখান থেকে তথ্য নিয়ে সে অনলাইনে ঢুকবে, ঢুকে সেই করবে, ওখান থেকে পাবে। আর যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা প্রিন্ট দিয়ে নিয়ে দেবে। এতগুলো বই বাচ্চাদের জন্য। আপনি আর আমেরিকার উদাহরণ দিবেন যে আমেরিকারও তো বই আছে। ভাই, আমেরিকার উদাহরণ, আমেরিকার ওই তো আমেরিকার যে শিক্ষানীতি, সেটাও তো 200 বছরের পুরনো। কিছু সংস্কার করে এইভাবে করছে, এটা করছে, তাই বলে যে এটাই সঠিক, ভালো, এটা সুন্দর, এটা তাই না। আবার যিনি মোবাইল আবিষ্কার করছেন, তিনি বলছেন যে বাচ্চাদের কাছ থেকে মোবাইল দূরে রাখো। এটা তার বাচ্চাদের ক্ষেত্রে সে বলছেন, এটা সবার বাচ্চাদের ক্ষেত্রে সঠিক না। এটা বাচ্চারা কেন মোবাইল থেকে দূরে রাখবেন? বাচ্চারা তো যেটা নিষিদ্ধ করবেন ওইটার প্রতি বেশি আগ্রহ থাকবে। তো বাচ্চাদের জন্য মোবাইল নিষিদ্ধ করবেন কেন? আপনার মোবাইল নিষিদ্ধ করে দেন, ভালো কথা, ল্যাপটপ দিয়ে দেন, অথবা ডেস্কটপ দিয়ে দেন, বড় স্ক্রিন অনলাইন দিয়ে দেন। আপনার মোবাইলে এত সমস্যা, আপনি আধুনিক জিনিসটা ব্যবহার করবেন, নিজে ব্যবহার করবেন, আর বাচ্চারা ব্যবহার করতে দেবেন না। না, ঠিক আছে, এটা অবশ্যই গাইডলাইন থাকবে। শিশুদের জন্য এক ধরনের অ্যাপস তারা পাবে, তার বাইরে তারা যাইতেই পারবে না। রাষ্ট্রের নিয়ন্ত্রণ, কম্পিউটারের বা এই অনলাইনের নিয়ন্ত্রণ এত সহজ কেন? আপনি ইচ্ছা করলে একটা বাজে লাইনে ঢুকতে পারেন, এটা কারণ কি? আপনাকে যদি একটা অবৈধ আপনি একটা চ্যানেল যদি আপনি দেখতে চান, তাহলে আপনি এত সহজে ঢুকতে পারবেন কেন? আপনাকে রাষ্ট্রীয় কোর্ট মেনে যেতে হবে। যদি আপনি অবশ্যই বাচ্চা হন, তাহলে আপনি ঢুকতেই পারবেন না। 18 বছরের নিচে ছেলেদের কাছে আপনি সিগারেট বিক্রি করেন কেন? এই সমস্ত কেন, তো খালি কেন কেন বললে হবে না, এগুলোর উত্তরও দিতে হবে, উত্তর দিতে হবে। সর্বশেষ যে জিনিসটা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এখন অনেকে ভাবতেছে যে
মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইকো। অনেককেই আমি বলতে শুনি যে সাইকো সাইকো বলে, তার কারণ হলো যে সাইকো বলে কারে, যার ভিতরে সাইকোলজিক্যাল প্যাথেটিক সিনড্রোম, অর্থাৎ শারীরিকভাবে বেদনাহত হওয়ার ঘটনা যার মধ্যে ঘটে, সে সাইকোপ্যাথিক্যাল পেশেন্ট হয়ে যায়, সাইকো পেশেন্ট হয়ে যায় সে। অর্থাৎ অনেকে বলতে চায় যে বঙ্গবন্ধু মারা গেছে, তার পরিবারের প্রায় সকল সদস্য মারা গেছে, হত্যা করা হয়েছে তাদেরকে। সেই হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা, তারা বাংলাদেশি মানুষ। এখন শেখ হাসিনাও বাংলাদেশের মানুষ, কিন্তু সে তার সাথে ওই বাঙালিদেরকে পার্থক্য করে ফেলতেছে। এখন সে নিজে বাঙালিটা গর্ব করে বলবে, কিন্তু যখন তার বাবার হত্যাকারীকে বলা হবে তখন বলবে যে বাঙালি আমার বাবাকে হত্যা করছে। কিন্তু সে বলবে না যে আমরা বাঙালি আমার বাবাকে হত্যা করছে, সে বলবে তোমরা বাঙালি বাঙালিকে হত্যা করছো। সেই সেন্স থেকে সে একটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে। তার তার স্বামী নাই, স্বামী মারা গেছে, তার পুত্র সন্তান সে বিদেশে থাকে, বিদেশেই সে সন্তানাদি নিয়ে থাকে। তারা তো ঠিকমতো আমাদের দেশে থাকেও না, তারা বাংলা বলতে পারবে না। তার ছেলের বউ বিদেশি, তার বাচ্চাগুলো হয়েছে বিদেশির মতো চেহারা। তার মেয়েও তার সাথে থাকে না, এমনকি সে তার তার গ্রামের বাড়িতেও থাকে না, সে শহরে থাকে, অত্যন্ত হাই প্রোটোকলের মধ্যে থাকে। তার তারও অনেক কিছু নিয়মকানুন পালন করে চলতে, অত্যন্ত সেও আক্রান্ত হয়েছে, শারীরিকভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তার কানে তার অপারেশন হয়েছে, বিভিন্নভাবে সেও অনেকটা অসুস্থতার ভিতর দিয়ে যায়। এই জন্য অনেকে মনে করে যে সাইকোলজিক্যাল প্যাথেটিক সিনড্রোম তার চরিত্রের মধ্যে আছে। এটা আমি আপনি এটা এইভাবে যতটুকু জানি ইউটিউবের মাধ্যমে দেখে, এতটুকু আসলে সত্যি না হতে পারে। এটা ডাক্তারের মাধ্যমে ডাক্তার এটা বলতে পারবে। অনেক ডাক্তারও দু একজন বলছে যে শেখ হাসিনা সাইকো। আসলে সাইকো হোক আর যাই হোক, একটা হত্যাকাণ্ড, নির্মম, ইতিহাসের নির্মম একটা হত্যাকাণ্ড হলো। হয়তো আমি সঠিক জানি না, হয়তো সব মিলে 1000 হয়তো হত্যাকাণ্ড হতে পারে। সেখানে 30 লক্ষ, অনেকে বলে 3 লক্ষ। কোথায় 3 লক্ষ আর কোথায় 1000? 1971 সালের মুক্তিযুদ্ধে 2 লক্ষ মা বোন ইজ্জত দিছে, 3 লক্ষ 30 লক্ষ শহীদ দিয়েছে, সেখানে 1000 শহীদ দিয়েছে। একজন আবু সাইদ কাঁপায় দিছে পৃথিবী। যারা আন্দোলন করছে তারা, আমি বললাম যে তাদের হয়তো দেখে ওরকম লুলা লুলা মনে হবে, আসলে লুলা না, তারা মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী। পারফেক্ট কিনা তা আমি জানি না, পারফেক্ট নাও হতে পারে। তো যাই হোক, আজকে কী দিয়ে কথা শুরু করছিলাম যে ভোট টাকা দিয়ে কেনা যাবে, মানে ভোট বিক্রি করতে পারবে। যে কয়জন ক্যান্ডিডেট আছে প্রত্যেক ক্যান্ডিডেটের কাছে বিক্রি করতে পারবে। আর ভোট দেওয়ার সুবিধা থাকতে হবে মোবাইলে, ভোট মোবাইলে দেওয়ার সুবিধা থাকতে হবে। আর নির্বাচন ব্যবস্থা নিয়ে, নির্বাচন বললাম, এরপরে কিভাবে কাদেরকে নির্বাচন করবে এটা তো বলে না কেউ। ভোটারদের কথাও বলে, ভোটের কথাও বলে, কিন্তু নির্বাচন করবে কারা তাদের কথা খুব একটা কেউ বলে না। নির্বাচন যে করবে তাকে আসলে নির্বাচন করতে হবে, যিনি নির্বাচন করবেন তাকেই নির্বাচন করতে হবে, সেই নির্বাচনটা সঠিক হতে হবে। দল থেকে যাকে নির্বাচনের নমিনেশন দেয় সেই তো নির্বাচন করে, দল থেকে তো নির্বাচন করে দেয় যে এই লোকটা এমপি নির্বাচন করবে, তারপরে সে রাষ্ট্রীয়ভাবে তার ফর্ম জমা দেয়। তাহলে প্রথম তাকে নির্বাচন করে দিচ্ছে দল থেকে, অর্থাৎ রাজনৈতিক দলকে ভালো মানুষকে নির্বাচনে নিয়ে আসতে হবে। এই হলো অবস্থা। আর একটা
ভিডিও করবো আর একটু পরে। তো আজকের ভিডিও এখানেই শেষ করি।